21শে জুলাইয়ের সমাবেশ চলছে, একদিকে মেয়র রোডে ঋত তৃণমূলের আর অন্যদিকে মমতা তৃণমূলের সমাবেশ বিড়লা তারামণ্ডলের সামনে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এভাবেই শহীদ দিবস পালিত হয়েছে। রাজনৈতিক নেতা কর্মীরা মিছিল করেছেন, মিছিলের পর যখন মিটিং হয়েছে রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ কেউ মঞ্চে জায়গা পাননি। সিরিয়ালের পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে, তারা গিয়ে মঞ্চ আলো করে বসেছেন। আর যারা রাজনীতি করেন, যারা জমায়েত করেন, যারা প্রতিদিন কর্মীদের সঙ্গে থাকেন, যারা মিথ্যে মামলা যখন হয় জমি বিক্রি করে কর্মীদের জন্য মামলা লড়েন, সোনা বন্ধক দেন, তারা কখনো হচ্ছে তাদের প্রাপ্য মর্যাদা, যোগ্য মর্যাদা পাননি। আর এই যে শহীদ দিবস, যে শহীদদের রক্তের উপর ভিত্তি করে এই আন্দোলন, সেই আন্দোলন থেকে নেতা নেত্রী, সেই আন্দোলন থেকে একটা গোটা লড়াই, সেই আন্দোলন থেকে ভিত্তি করে 15 বছরের সরকার গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভায় যে 21শে জুলাইয়ের চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ হয়েছে তা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বহু প্রশ্ন আমাদের সামনে এসেছে। এখানে 21শে জুলাইয়ে সাক্ষ্য দিয়েছেন প্রাক্তনে আমাদের বিধায়ক, কামারহাটির জনপ্রিয় বিধায়ক মদন মিত্র আছেন। ফ্লোর অফ দ্য হাউসে বলেছেন এই যে সাক্ষ্য গ্রহণ হয়েছিল, সাক্ষ্য গ্রহণ যখন হয়, সাক্ষ্য গ্রহণ যারা করে দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাদ দিয়ে বাকি সবাইকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যে তিনি যখন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তার আহ্বানে সবাই জড়ো হয়েছিলেন, তার আহ্বানে আন্দোলনে সামিল হয়ে শহীদ হয়েছিলেন। তাদের জন্য যে তদন্ত কমিশন তৈরি হয়েছিল, সেই তদন্ত কমিশনকে স্বাগত জানিয়েছিল রাজ্যের মানুষ। কিন্তু তারপর কি হলো? এই তদন্ত কমিশনে যারা সাক্ষ্য দিলেন, সেই সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত কমিশনে রিপোর্ট জমা দিল, সেই রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ইংরেজিতে যাকে বলে উইলফুল সাপ্রেশন। কমিশন যে রিপোর্ট দিলেন, সেই রিপোর্ট পড়ে হয়তো মনে হলো সরকারের যে অনেক লোক বিপদে পড়ে যাবে, কাউকে কাউকে বাঁচাতে হবে, তাই রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। রিপোর্ট 20 বাউ জলে চলে গেল। এবং এই যে রিপোর্ট 20 বাউ জলে চলে গেল, রিপোর্টে কি আছে? কাল আমরা যখন শুনছি বিধানসভায়, কমিশন বলেছিল শহীদ পরিবারদের 25 লক্ষ টাকা করে দিতে হবে, যারা আহত হয়েছেন তাদের 5 লক্ষ টাকা দিতে হবে। আর বাস্তব কি হলো? শহীদ পরিবারদের হাতে 2 লক্ষ টাকা দেওয়া হলো, যারা আহত হয়েছেন তাদের হাতে 15,000 টাকা দেওয়া হলো। এখন এই ভাবের ঘরে চুরি কেন? প্লেইং টু দা গ্যালারি কেন? কমিশন গঠিত হোক, কিন্তু কমিশন গঠিত হয়ে সেই রিপোর্ট যদি চেপে দেওয়ার ব্যবস্থা হয়, তাহলে তদন্ত কমিশনের কোনো মানে থাকে না। সমস্ত সম্মান নিয়ে আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, দিদি কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করলেন না? কি বাধা ছিল? কাদের বাঁচাবার ছিল? কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট রাজ্যের মানুষের সামনে এলো না? নতুন করে সরকার বলছে আমরা সরকারের বিরোধী, কিন্তু সরকারের এই কথা আমাদের মনে হয়েছে এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। শহীদ পরিবার যারা 2 লক্ষ টাকা পেয়েছেন, তারা আবেদন করলে যে কমিশনের সুপারিশ 25 লক্ষ টাকা তারা পাবেন। যারা আহত হয়েছিলেন তারা 15,000 টাকা পাবেন, 15,000 পেয়েছিলেন 5 লক্ষ টাকা পাবেন। আমরা এই যে ঘটনা সামনে এসেছে, আসলে যখন কোনো দেবী মূর্তির বিসর্জন হয়, আমাদের এই গঙ্গায় যখন মূর্তি বিসর্জন হয়, বিসর্জনের পর দেখবেন কাঠামোগুলো তুলে আনে। যখন বিসর্জন হয়, ওপরের যে সাজটা রয়েছে সেই সাজ জলে ধুয়ে যায়, রং জলে ধুয়ে যায়, তারপর মাটিও ধুয়ে যায়, খড় বেরিয়ে পড়ে। আর তারও কিছুদিন বাদে সেই খড়ের ভেতর কাঠের যে কাঠামো, যেটাকে কঙ্কাল বলে, স্কেলিটন বলে, সেই কাঠামোটা প্রকাশিত হয়। বাংলার মানুষ অপেক্ষা করে রয়েছে এই গোটা কাঠামো কবে সামনে আসবে। কেননা এত বড় একটা লড়াই, এত মানুষ সেই লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, এবং এই লড়াইয়ের যারা অমর শহীদ, এই অমর যারা শহীদ, এই লড়াইয়ের শহীদদের স্মরণ করবার জন্য আমরা এসেছি। এবং গতকাল এই যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, রিপোর্ট প্রকাশিত হওয়ার পরবর্তী সময়ে দাঁড়িয়ে নানান প্রশ্ন এবং
প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি মুরারি চক্রবর্তীর অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি বন্দন দাসের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি বিশ্বনাথ রায়ের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি রতন মণ্ডলের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। অসীম দাসের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। শ্রীকান্ত শর্মার অমলিন স্মৃতি, দিলীপ দাসের অমলিন স্মৃতি, প্রদীপ রায়ের অমলিন স্মৃতি, রঞ্জিত দাসের অমলিন স্মৃতি, মোহাম্মদ আব্দুল খালেক তার অমলিন স্মৃতি, কেশব বৈরাগীর অমলিন স্মৃতি এবং ইনুর অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এবং এই যে লড়াই, কালকে রিপোর্টে উল্লেখ আছে যে গুলি চালাবার প্রয়োজন ছিল না, তাহলে গুলি চালাবার নির্দেশ কেন দেওয়া হয়েছিল? গুলি গণতান্ত্রিক আন্দোলন, যদি গুলি চালাবার প্রয়োজন না হয়, যদি টিয়ার গ্যাস, কাঁদানে গ্যাস, লাঠি দিয়ে আন্দোলনকে দমন করা যায়, তাহলে কেন গুলি চলেছিল? এই কথা রাজ্যের মানুষ জানতে চায়। তাহলে কাদের কাদের আড়াল করছেন? একটার পর একটা তদন্ত কমিশন তৈরি হয়েছে, একটা রিপোর্ট সামনে আসেনি। কি সামনে আসছে? সামনে আসছে যে তৃণমূল কংগ্রেস একটা গ্রাসরুটের পার্টি, লড়াই আন্দোলন। এখানে বসে রয়েছেন অরূপ রায়, ইলেকশন কমিশনে যে ফার্স্ট ক্লাস নোটারি এভিডেভিট, 138টা এভিডেভিটে যার সই ছিল তিনি হচ্ছেন আমাদের চেয়ারপারসন শ্রী অরূপ রায়। এই যে লড়াই, একটা লড়াই করে উঠলো, একটা আন্দোলন করে উঠলো। এখন আমরা দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি আমাদের দেশের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করবার পর প্রকাশ্যে আসছে যে পার্টির একটা বিপুল পরিমাণ টাকা আছে। এই টাকার কথা কেউ জানেন না। যারা চেকে সই করতে হতো, যারা ব্ল্যাঙ্ক চেকে সই করতে বাধ্য হয়েছেন, তারাও জানেন না কত টাকা তোলা হচ্ছে, কত টাকা কোথায় যাচ্ছে। আমরা এখন যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখছি শুধুমাত্র বছরে যে সুদ, সেই সুদের পরিমাণ এত, সেটাতেই একটা গোটা পার্টি তার কর্মীদের সাহায্য করা যায়। আপনারা জানেন যে আমাদের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক, 2/3 বেশি বিধায়ক মিলে আমরা হচ্ছে নির্বাচন কমিশনে আমাদের বক্তব্য জানিয়েছি। আমরা কলকাতায় স্পেশাল সেশন করে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করেছি। ন্যাশনাল ওয়ার্কিং কমিটির চেয়ারপারসন তৈরি হয়েছেন শ্রী অরূপ রায়। আমরা এনডব্লিউসির মিটিং করে রাজ্য কমিটি হয়েছে, রাজ্যের সভাপতি হয়েছেন শ্রী বিপ্লব মিত্র। রাজ্য কমিটি গঠন হয়েছে, সমস্ত ফ্রন্টালের সভাপতিরা তারা নির্বাচিত হয়েছেন। আমরা ইতিমধ্যে 26টা জেলায় আমাদের সভাপতিদের নাম ঘোষণা করেছি এবং আজকে এখান থেকে অরূপ দা এবং বিপ্লব দার পারমিশন নিয়ে আমাদের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে আমরা প্রাক্তন বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়ের নাম আপনাদের সামনে ঘোষণা করছি। আমাদের হাওড়া গ্রামীণ জেলার কার্যকরী সভাপতি হিসেবে শ্রী আব্বাস উদ্দিন খানের নাম আমরা এখানে জানাচ্ছি, নেতৃত্বরা রয়েছেন। এবং আমাদের অশোক রুদ্র, তিনি ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। এই প্রাইমারি এবং সেকেন্ডারি টিচার্স, এই প্রাইমারি সেকেন্ডারি টিচার্সদের আমাদের যে সংগঠন একত্রিত ভাবে অশোক রুদ্র সেই সংগঠনের সভাপতিত্ব করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেটা বলছি যে দেখুন, আমরা অরূপদার নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছিলাম। প্রধান নির্বাচনী কমিশনে নির্বাচন কমিশনার সহ ফুল বেঞ্চের সঙ্গে মিট করেছি, দাবি জানিয়েছি কেন আমরা আসল তৃণমূল কংগ্রেস, তার সমস্ত তথ্য আমরা দিয়েছি। আমরা দেশের নির্বাচন কমিশনের উপর ভরসা রাখি। নির্বাচন কমিশনের চেয়ারে যিনি বসেন তিনি একটা চেয়ার ব্যক্তি নন। সেই নির্বাচন কমিশনের উপর ভরসা আছে বলে আমরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের প্রতীক, তৃণমূল কংগ্রেসের যা কিছু আছে তা অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পাবে। এবং আপনাদের কথা দিতে পারি, প্রথম এনডব্লিউসি মিটিং যখন হবে, নির্বাচন কমিশন যদি আমাদের সপক্ষে সিদ্ধান্ত দেন, প্রথম যে কাজটা আমরা করব, এই যে পার্টির বিপুল টাকা, আমরা বিরাট পারবো না কিন্তু আমরা অঙ্ক করতে দেখেছি এটা সম্ভব। যত শহীদ পরিবার আছেন, প্রতিটা শহীদ পরিবারের অ্যাকাউন্টে 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। প্রতি মাসে 21শে জুলাইয়ের শহীদ পরিবাররা 10,000 করে টাকা পাবেন, কারণ এই টাকা তাদের জন্য খরচ হওয়ার কথা।
এখানে জয়দেব হালদার আমাদের বিধায়ক বিঘের পর বিঘে জমি বেচেছেন, বিক্রি করেছেন কেন? চৌঠা মেয়ের পর যে কর্মীরা আক্রান্ত হচ্ছেন তাদের মামলা লড়ছে। আমাদের হাওড়া গ্রামীণের লড়াকু বিধায়ক সভাপতি রাজা সেন, তিনি হচ্ছে সোনা বন্ধক রেখেছেন, আমরা তার সাক্ষী। আমাদের বিধায়ক আছেন সমীর পাঁজা, এখনো অব্দি বাড়ি যেতে পারেননি। যারা ওই সেটিং এর তথ্য বলছেন আমাদের বিধায়করা আক্রান্ত, আমি তো তালিকা দিয়ে দিলাম সকালে, এবং সমস্ত ছবি এবং ভিডিও সহ আমরা প্রশাসনের দ্বারস্থ হব। বিজেপির গুন্ডারা তারা আক্রমণ চালিয়েছে। আর যে কথা না বললেই নয়, তাহলে এই যে পার্টির এত টাকা, এই টাকা গেল কোথায়? 1000 কোটি টাকার উপর তো বার্ষিক সুদ, বছরে খালি যে সুদ পাওয়া যায় তার পরিমাণ 1000 কোটি টাকার উপর। কোন কর্মীর কাছে এই টাকা গেছে? যদি হিম্মত থাকে প্রকাশ্যে শ্বেতপত্র টাঙিয়ে বলুন যে কোন কর্মীর এই 1000 কোটি টাকার বেশি যে সুদ আছে সেই টাকা তাদের কাছে পৌঁছেছে। টাকা খালি ব্যবহার হয়, আকাশে চক্কর কাটছে। তৃণমূলের 4 টাকার 1 টাকা ওই বাগরোলের জন্য খরচ হয়, যিনি 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের বাইরে থেকে আর বেরোতে পারেন না ডিম খাওয়ার ভয়ে। দিদি বলেছিলেন বাঘের মতো লড়াই করছে, আমরা বলি বাঘ ডিম খায় না। কিন্তু দক্ষিণ 24 পরগনা অদ্ভুত জেলা, একদিকে হচ্ছে মেট্রো রেল ঢুকছে, অন্যদিক থেকে বাঘ বেরোচ্ছে। সেই জেলায় শুধু রয়্যাল বেঙ্গল টাইগার নেই, ব্যাঘ্র প্রজাতির আরো প্রাণী আছে, বাগরোল আছে, ভামবিড়াল আছে, বনবিড়াল আছে। বাঘ হচ্ছে ডিম খায় না, কিন্তু বাগরোল, বনবিড়াল, ভামবিড়ালেরা ডিম খায়। বাঘের ডিম খাওয়ার ভয় নেই, তাই যিনি ডিম খাওয়ার জন্য বেরোতে চাইছেন না, আদালতকে বলছেন ডিম খাওয়া আটকাতে হবে। আমরা বলছি উনি বাগরোল, কারণ বাগরোল ডিম খায়, বাঘ ডিম খায় না। ভুল করে বাগরোলকে বাঘ বলে দেওয়া হয়ে গেছে। কেন এই কথা বলছি? 160 কোটি টাকা পার্টির অ্যাকাউন্ট থেকে, দায়িত্ব নিয়ে বলছি, 160 কোটি টাকা পার্টির অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে। কেন তোলা হলো? ধরুন এখানে স্নেহাশিস চক্রবর্তী বসে আছেন। স্নেহাশিস চক্রবর্তী ধরুন একটা প্লেন চার্টার ফ্লাইট চড়বেন বলে আর একটা হেলিকপ্টার কিনেছেন, আর টাকাটা ধরুন আমি দিয়েছি। এবার কিনেছি আমি, উনি কোম্পানির কাছে দিয়েছেন, উনি দিচ্ছেন, কিন্তু পেমেন্ট করেছি আমি, আমার অ্যাকাউন্ট থেকে কোম্পানিকে টাকা দিচ্ছি। আর টাকা দেওয়ার পর যখন উনি হেলিকপ্টারটা প্লেনে চড়ছেন, উনি প্রতি মাসে, আমি টাকা দিয়েছি অ্যাকাউন্ট থেকে ওটা কেনার জন্য, আমি তারপর প্রতি মাসে আবার ওনাকে ভাড়া দিচ্ছি। এই যে দুর্নীতি, এবং এই দুর্নীতি আমি আজকে মিটিং এর জন্য অপেক্ষা করছিলাম বলবো বলে। এই দুর্নীতির কথা বলার প্রয়োজন, কারণ এই দুর্নীতি প্রকাশ্যে ইতিমধ্যে চলে এসেছে। এই যে দুর্নীতি, এই দুর্নীতি এখানে শেষ নেই। আমি আপনাদের বলছি যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুন পর্যন্ত আমাদের পার্টির অ্যাকাউন্ট থেকে কেআরএল এরিগেশন এবং আরেকটি প্রতিষ্ঠানে 160 কোটি টাকা স্থানান্তর হয়। অ্যাকাউন্ট ডিটেলস, তারপর এই স্থানান্তর হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।